সময়টা জুন মাসের ঠিক মাঝামাঝি। তপ্ত দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছে শতাব্দী। সূর্যের আগুন ছড়া রৌদ্র যখন তার ফর্সা শরীর ঝলসে দিতে ব্যস্ত, শতাব্দী তখন পুরনো স্মৃতিচারণে মগ্ন। প্রায় 2 বছর হয়ে গেল স্বপ্ননীলের সাথে দেখা হয় না তার। পুরো নাম তাহসান স্বপ্ননীল হলেও বন্ধুরা তাকে নীল বলেই ডাকত। অষ্টম শ্রেণীতে থাকাকালীন নীলের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল তার। শতাব্দী, নীল ছাড়াও নিশি, নীরা, আরিফ একসাথে প্রাইভেট পড়ত, যার দরুন তাদের 5 জনের মধ্যে বন্ধুত্বটা গভীর ছিল। পড়ালেখায় ভালো হওয়া শতাব্দী নীলকে বিদ্যালয়ে প্রায় অনেকেই চিনত। একসাথে লুকোচুরি খেলা, ফুচকা, ঝালমুড়ি খাওয়া, আড্ডা দেওয়া ছিল তাদের নিত্যদিনের কাজ। এভাবেই চলছিল তাদের বন্ধুত্বের দিনগুলো। তবে যাতায়াত সমস্যার কারণে নবম শ্রেণীতে অন্য একটি বিদ্যালয়ে ভর্তি করে দেয় শতাব্দীর বাবা। নিশি, নীরা, আরিফের সাথে দেখা হলেও তারপর আর দেখা হয়নি নীলের সাথে। ইদানিং নীলের কথা তার একটু বেশি মনে পড়ে। নীলের কথা ভাবলেই অন্যরকম অনুভূতির সাথে পরিচিত হয় শতাব্দী। হয়তো আর দেখা হবে না নীলের সাথে, নয়তো নীল তার কথা ভুলেই গেছে। সময়ের স্রোতে দেখা হবে কি নীলের সাথে জানা নেই শতাব্দীর। দীর্ঘ তিনটা বছর পর দেখা স্বপ্ননীল শতাব্দীর। কলেজ থেকে ফেরার সময় হঠাৎ নীলকে দেখে বাঘহীন শতাব্দী। কি বলবে বুঝতে পারছে না শতাব্দী। অথচ একসময় তাদের কথা শেষ হওয়ার নামই নিত না। আজ জড়তার কারণে কিছু বলতে পারছে না। শতাব্দী যখন ভাবনায় ব্যস্ত, নীল প্রশ্ন করে, কেমন আছো শতাব্দী? ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে শতাব্দী বলল, আমি সবসময় ভালো থাকি স্বপ্ননীল, তুমি কেমন আছো? জবাব দিল না স্বপ্ননীল। শতাব্দীর দিকে পলকহীন তাকিয়ে বলল, তুমি পরিবর্তন হয়ে গেছো শতাব্দী, আগে তো নীল বলে ডাকতে। ঠোঁটের কোণে অম্লান হাসি রেখে শতাব্দী বলল, পরিবর্তন তো মানুষের ধর্ম স্বপ্ননীল। পরিবর্তন না হলে তো মানুষের জীবন বৃত্তহীন ফুলের মতো হয়ে যেত। পরিবর্তন আছে বলে তো জীবন রঙিন। কেউ পরিস্থিতির চাপে পড়ে পরিবর্তন হয়, কেউ বা খামখেয়ালি ছেলে মানুষিতে। কিন্তু মানুষ নিজে যে পরিবর্তন হয়েছে তা কিন্তু মানতে নারাজ। অন্যের ভুল খুঁজতে ব্যস্ত তারা। এই যেমন তুমিও কিন্তু পরিবর্তন হয়েছ। আগে তো তুই করে বলতে, এখন তুমি করে বলছো। বাঘহীন স্থবির হয়ে গেল স্বপ্ননীল। শতাব্দীর কথার উত্তরে কি বলবে বুঝতে পারছে না। শতাব্দী কেমন তার ভুলটা ধরিয়ে দিল। খানিক সময় পার হওয়ার পর শতাব্দী বলল, তুমি কেমন গম্ভীর হয়ে গেছো শতাব্দী। আগের মতো আর চঞ্চলতা নেই তোমার স্বভাবে। খিলখিল করে এখন আর হেসে ওঠো না। স্থবির রইল শতাব্দীর। নিকোষ গম্ভীর স্বরে বলল, চঞ্চলতা যখন অভিশাপ নিয়ে আসার প্রয়াস করে, সেই চঞ্চলতা ত্যাগ করাই উত্তম। আশীর্বাদ না আসুক অন্তত অভিশাপ আসার সম্ভাবনা তো থাকবে না। শতাব্দীর কথার মানে বুঝতে অক্ষম হলো স্বপ্ননীল। তাই আবেগে হতাশ দৃষ্টিতে চেয়ে রইল শতাব্দীর পানে। উতলা গড়নের মেয়েটি উজ্জ্বল ধবধবে সাদা, যে কারো নজর কাটতে বাধ্য। অথচ তার মাঝে গম্ভীর কষ্টের আঁচ পাচ্ছে স্বপ্ন। কিন্তু কী নিয়ে সেই কষ্ট তা ধরতে পারছে না সে। স্বপ্ননীলের মনের অবস্থা বুঝতে পেরে শতাব্দী বলল, আমাকে নিয়ে ভাবতে যেও না নীল, অতলে হারিয়ে যাবে। কিন্তু আমায় বোঝার সাধ্য হবে না। উল্টো ভাবনা, রাগ তোমাকে ঘিরে ধরবে, বের হতে পারবে না তা থেকে। স্বপ্ননীল নিশ্চুপ, স্তব্ধ, বিকারহীন চেয়ে আছে সামনে দাঁড়ানো রহস্যময়ের পানে। নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সময় হয়েছে শতাব্দীর। স্বপ্ননীলের থেকে বিদায় নিয়ে হারিয়ে গেল গলি ছাড়িয়ে মানুষের ভিড়ে। আর কি কোনোদিন দেখা হবে তাদের? সময়কে নিয়ে অপেক্ষা করছে তাদের জন্য তার নিয়তি ছাড়া কারো জানা নেই শতাব্দীর। বিকাল 3টার সময় বাড়ি ফিরল নীল। 3 বছর আগে শতাব্দী যখন অন্য স্কুলে ভর্তি হয়, তার 3 মাসের মাথায় নীলের বাবা তাকে তার ফুপুর বাড়ি কুমিল্লা পাঠিয়ে দেন, যার কারণে নীল তার পুরনো বন্ধুদের সাথেও যোগাযোগ করতে পারেনি। 2 দিন আগে বাড়ি ফিরেছে সে। নীলের বাবা জনাব তাহসান শিশিরের ব্যবসা আর ভালো অবস্থায় ফিরে আসায় একমাত্র ছেলেকে বাড়ি ফিরিয়ে আনেন তিনি। ঢাকায় একটা কলেজে ভর্তি করেন ছেলেকে। কুমিল্লা কলেজ থেকে ট্রান্সফার করিয়ে অন্য মানুষকে হয়ে বিছানায় বসে আছে নীল। দৃষ্টি তার অদূরে শিউলি গাছে বসে থাকা জোড়া শালিকের মাঝে। শতাব্দীর বলা প্রত্যেকটি কথা কানে বাজছে তার। শতাব্দীর এই পরিবর্তন যেন মানতে নারাজ নীলের অবচেতন মন। ছেলেকে বিছানায় হতাশ, স্থবির হয়ে বসে থাকতে দেখে নীলের মা নীলের কাছে এসে বলল, কি হয়েছে নীল, তোমাকে অন্য মানুষকে দেখাচ্ছে, কোনো কিছু নিয়ে মন খারাপ? মায়ের আদর পেয়ে নীল মায়ের কোলে মাথা রাখল। মাকে বলল, মা, মানুষ কখন পরিবর্তন হয়? ছেলে এমন প্রশ্নে নীলের মা তাহসান তানিয়া কিঞ্চিত চমকালেন। ছেলের কাছে এমন প্রশ্নে মোটেও আশা করেনি তিনি। ক্ষণিক সময় নিয়ে বললেন, মাঝে মাঝে জীবনের কিছু পূর্ণতার জন্য মানুষের ছোট ছোট পরিবর্তন দরকার নীল। তবে পরিবর্তন কখন আসবে তা সময়ই বলে দেয়। কিন্তু মা, কেউ যদি বয়সের তুলনায় অতিরিক্ত পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন বয়সের ওপর নয় নীল, পরিস্থিতির উপর নির্ভর করে। তাই তো পথ শিশুরা বিদ্যালয়ে না গিয়ে ভিক্ষা করে।
তাদের কিন্তু এখন পড়াশোনার বয়স, খেলাধুলা, আনন্দ করার বয়স, চঞ্চলতা দিয়ে বাবা মা অতিষ্ঠ করার বয়স। পরিবর্তে তারা জীবনে জীবিকা নিয়ে ব্যস্ত। তার মানে তুমি বলতে চাইছো পরিস্থিতি মানুষকে বদলে দেয়? ছেলের কথায় মৃদু হাসল তাহসান তানিয়া। ছেলের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। নিশুতি রাত, বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, শুধু জেগে আছে দুটি চোখ। ঘুম নেই তার চোখে। এখন আর কান্না করে বিলাপ করে না সে। খুব কষ্ট হলে আকাশের দিকে তাকিয়ে থাকে নীরবে, নিবৃত্তে। এ তো 1 বছর আগেও সব ঠিক ছিল। আজকের শতাব্দী আর 1 বছর আগের শতাব্দীর মাঝে কতই না তফাৎ। 1 বছর আগেও সে চাইতো নীলের সাথে যেন তার আবার দেখা হয়। আকাশ পানে সে চেয়ে বলল, তুমি আমার অসময়ে একটু অনুভূতি নীল। যখন তুমি আমার থেকে দূরে ছিলে, তখনই তোমার প্রতি আমার অনুভূতিগুলো বুঝতে সক্ষম হয়েছি। তুমি ফিরে এলে নীল, কিন্তু অসময়ে। তুমি আর আমার হবে না নীল। তোমায় চাইলেও কষ্ট ছাড়া কিছুই মিলবে না। তুমি আমার ক্ষীণকালের অপ্রাপ্তির ভালোবাসা। তোমায় নিয়ে কাঁথা গল্পগুলো এখন নেহাতি মিথ্যা আশা। আশ্র সিক্ত হলো তার নিবিড় কালো আখি জোড়া। মা, মা বলে চিৎকার করে উঠল শতাব্দী। না, এবারেও এলো না তার মা। আসবে কী করে? তার মা যে এখন দূর আকাশের তারা। দূর থেকে মিটি করে দেখে তাকে, ছুঁয়ে দেয় না, আদর করে না। কতই না রাত ঘুমহীন কাটায় শতাব্দী, অথচ তার খবর কেউ রাখে না। সারা রাত ঘুমাতে পারেনি নীল। শতাব্দীকে কুমিল্লা থাকতেই অনেক মিস করত। প্রথম প্রথম তার গুরুত্ব না দিলেও সময়ের তালে তা বাড়তে থাকে। সবার মাঝে থেকেও একা অনুভব করত। হঠাৎ কাল শতাব্দীর সাথে দেখা হওয়ার পর থেকে নিজেকে কেমন অগোছালো লাগা শুরু করেছে নীলের। তাই তো সকাল সকাল নিজের কলেজের জন্য বের হয়ে শতাব্দীর সাথে দেখা হওয়া সে রাস্তায় উপস্থিত নীল। সময় গড়িয়ে যখন 9টা বাজলো, আর অপেক্ষা করতে পারল না নীল। হতাশ হয়ে নিজের কলেজের উদ্দেশ্যে চলে গেল। বিকাল 3টায় পুরনো বন্ধু আরিফের কাছ থেকে শতাব্দী সব খবর নেয়। ঠিক করলো কাল যে করেই হোক দেখা করবে শতাব্দীর সাথে। শতাব্দী কোচিং শেষ করে বাড়িতে ফিরছিল শতাব্দী। হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজের নাম ধরে ডাকতে শুনে শতাব্দী যতটা না চমকিয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে নীলকে দেখে। স্বপ্ননীল, তুমি এখানে? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখে এখানে এলাম। মিথ্যে বলল নীল। তবে কেন জানা নেই তার। সে যে শতাব্দীর জন্য এখানে অপেক্ষা করছিল তা শতাব্দীকে বলল না। নীলের উত্তরে মৃদু হাসল শতাব্দী। হঠাৎ শতাব্দীর হাতে পোড়া দাগ দেখে চমকে উঠল নীল। ঘাটা এখনও তরতাজা, অবহেলায় হাতে কালশিটে দাগ পড়ে গেছে। শতাব্দীর হাত ধরে বলল, তোমার হাত পড়ল কীভাবে? উত্তর দিল না শতাব্দী। নিষ্পলক বাঘহীন রইল। উত্তর না পেয়ে পুনরায় প্রশ্ন করল নীল, কী হলো বলো? প্রশ্নবিদ্ধ নীলের দৃষ্টি। উত্তরের অপেক্ষায় অধীর হয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো স্তব্ধ চঞ্চলহীন রমণীর পানে। পড়ে গেছে কোনোভাবে। খামখেয়ালের জবাব পেয়ে একটু রাগ হলো নীলের। খানিক রাগী স্বরে বলল, কোনোভাবে কিভাবে সেটাই তো জানতে চাইছি। জবাব দিল না শতাব্দী। নীলকে বলল, জীবন কত না অদ্ভুত, তাই না নীল? বাইরের ক্ষতটা যদিও বা চোখে পড়ে, কিন্তু ভিতরের ক্ষতটা তো চক্ষু দৃষ্টির বাইরে। যত দিন যায় সেই ক্ষত বিষের থেকেও বিষাক্ত হয়ে প্রতিনিয়ত জর্জরিত করে। যা সহ্য করা থেকে হয়তো মৃত্যুই উত্তম, অথচ আত্মহত্যা করা মহাপাপ। জীবনে আঘাত আসা তার জীবনে একটা অংশ শতাব্দী। সেগুলো হাসি মুখে পার করা আর্ট অফ লাইফ। জীবনের সেই পার্টটাই যদি নিকোষ কালো অন্ধকারের নামহীন বার্তাহীনভাবে না ফেরার পথে পাড়ি দেয়, হাসিগুলো যখন বিদায় নিয়ে বিষাদের সাগর নিয়ে আসে, তখন বিষাদের সাগর বলতে কিছুই নেই। জীবনের দুঃখ যেমন আসে, ঠিক তেমনই দুঃখ ভোলানোর জন্য সুখও আসে। ইচ্ছাশক্তি প্রখর করে জীবনের প্রতিটি ধাপে জয়ীরাই শেষ হাসি হাসে। কিন্তু যখন ইচ্ছাশক্তি মরে যায়, তখন তো জীবন সমাপ্তির খাতায় নাম লেখায়, তাই না? ইচ্ছাশক্তি কখনো মরে না শতাব্দী। ইচ্ছাশক্তি অমর। ক্ষণিকের কষ্ট আমাদের দুর্বল করে এই যা, কিন্তু ইচ্ছাশক্তিকে মারতে পারে না। সঠিক সময় সঠিক উপলব্ধ এসে ইচ্ছাশক্তিকে বাঁচিয়ে তোলে। নামহীন সেই জীবনে যদি উপলব্ধতা আর না আসে, তখন শতাব্দীর কথায় নীল উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি যদি সেই উপলব্ধ হতে চাই, খুব কি ক্ষতি হবে? জবাব দিল না শতাব্দী। এর জবাবচিত নেই তার। সে তার রঙহীন জীবনে আর কাউকে জড়াতে চায় না। যতটুকু পথ বাকি আছে তার একাই চলতে চায়। আর কারো মায়া তাকে জড়াতে পারবে না। চারিদিকে আজানের ধ্বনিতে মুখরিত। ঢাকা শহরের পথঘাট তখন মানুষের পদতলে ব্যস্ত। শতাব্দী বলল, আমায় যেতে হবে নীল, এখন আসি। নীলের উত্তরের অপেক্ষা করল না শতাব্দী। বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর নীল, সে তো তখনও চেয়ে রইল সামনে এগিয়ে যাওয়ার রহস্যময়ের দিকে। যেন শত জনম চেয়ে থাকলেও তাকে দেখা তৃষ্ণা মিলবে। তৃষ্ণার তো থাকাই যেন তার ভবিতব্য। বাড়িতে ফিরতে দেরি হয়ে যায় শতাব্দীর। দেরি হয় দাদির রোশানালেও পড়তে হয় তাকে। আপন মানুষগুলোর হঠাৎ বদলে যাওয়া প্রথমে কষ্ট দিলেও এখন তা গা সওয়া হয়ে গেছে।
ঘরে এসে ব্যাগটা রেখে রান্নার কাজে লেগে পড়ে। রান্নায় দেরি হলে চাচি আসমা বেগম কথা শোনাতে দেরি করবেন না। রান্না শেষ করে বাড়ির সব কাজ করে ঘরে আসলো শতাব্দী। সব কাজ শেষে ফ্রেশ হয়ে বারান্দায় আসলো। সেই সকালে খেয়েছে, এখনও খাওয়া হয়নি তার, অথচ সেই খবর নেই কারো কাছে। হঠাৎ করে আপন মানুষগুলোর এমন পরিবর্তন যেন প্রতিদিন কুরে কুরে খায়। বাগানে মায়ের বোনা অলকান্দা গাছের কাছে বসলো শতাব্দী। এই গাছটা ছিল তার মায়ের অতি প্রিয়। গাছটা ছুঁলে মনে হয় সে যেন তার মাকে ছুঁচ্ছে। মায়ের গন্ধ যেন গাছটার মধ্যে এখনও মিশে আছে। গাছে আজ অনেকগুলো ফুল ফুটেছে। মা থাকলে হয়তো আজ অনেক খুশি হতো। কথাটা ভেবে সারাদিনে জমানো কান্না যেন বাঁধন ছাড়া হয়ে গেল। ধুকরে কেঁদে উঠল শতাব্দী। চিৎকার করে বলল, মা গো, তুমি ফিরে এসো না মা, আমায় নিয়ে যাও তোমার কাছে। দেখো না মা, বাবা আর আমাকে ভালোবাসে না। দাদি আর চাচি বলে আমি নাকি তোমাকে মেরেছি, তোমার মৃত্যুর জন্য নাকি আমি দায়ী। তুমি এসে বলো না মা, আমি তোমাকে মারিনি, আমি তোমাকে মারতে পারি না। সন্তান হয়ে গিয়ে আমি তোমাকে মারতে পারি না? কোনো উত্তর এলো না। বরাবরের মতো এবারও তার অভিযোগগুলো শূন্যতায় রয়ে গেল। ডুব দিল সেই লোমহর্ষক কালো দিনটায় 1 বছর আগে। নীলকে ইদানিং একটু বেশি মনে পড়ে শতাব্দীর। নীলকে নিয়ে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে তার মনে। কই, তারা যখন বন্ধু ছিল তখন তো এমন অনুভূতি হয়নি। কিন্তু এখন তো নীলের সাথে দেখা হয় না, তবুও তার প্রতি অদ্ভুত টান অনুভব করে শতাব্দী। নতুন নতুন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের মাঝে থেকেও নীলের শূন্যতা রয়েই যেত। এত কিছুর মাঝে নিজের পড়াশোনা নিয়ে ভালোই ব্যস্ততা থাকতো শতাব্দীর। খাওয়া দাওয়ার প্রতি বরাবরই তার ঘোর অনীহা। নিজের প্রতি কোনো যত্নই সে নেয়। মায়ের জোড়াজুড়িতে খাওয়া যা হয়, পড়ার টেবিলে পড়ছিল শতাব্দী। পড়ার সময় তার অবাধ্য চুলগুলো বারবার তাকে বিরক্ত করছিল। তা দেখে শতাব্দীর মা আয়রা আহমেদ মেয়েকে কাছে টেনে চুলে তেল দিয়ে দিতে চান, কিন্তু তেল দিতে শতাব্দীর ঘোর আপত্তি। মায়ের তেল দেওয়ার হাত থেকে বাঁচতে ঘর পেরিয়ে সিঁড়িদের নিচে নেমে আসে শতাব্দী। এত কিছুর মাঝে নিজের পড়াশোনা নিয়ে ভালোই ব্যস্ত থাকতো শতাব্দী। খাওয়া দাওয়ার প্রতি বরাবরই তার ঘোর অনীহা। নিজের প্রতি কোনো যত্নই সে নেয় না। মায়ের জোড়াজোড়িতে খাওয়া যা হয়। পড়ার টেবিলে পড়ছিল শতাব্দী। পড়ার সময় তার অবাধ্য চুলগুলো বারবার তাকে বিরক্ত করছিল। তা দেখে শতাব্দীর মা আয়রা আহমেদ মেয়েকে কাছে টেনে চুলে তেল দিয়ে নিতে চান, কিন্তু তেল দিতে শতাব্দীর ঘোর আপত্তি। মায়ের তেল দেওয়ার হাত থেকে বাঁচতে ঘর পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে শতাব্দী। মেয়ের পিছু ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় আয়রা আহমেদ। 8 মাসে প্রেগনেন্ট ছিল আয়রা আহমেদ। পা ফসকে পড়ার ফলে লাল রক্তে জর্জরিত রক্তিম হয়ে যায় তার সম্পূর্ণ শরীর। চোখের পলকে এমন ঘটনায় প্রতিক্রিয়াহীন হয়ে যায় পরিবারের প্রত্যেক সদস্য। ঘটনা বুঝতে পেরে শতাব্দীর বাবা স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় এমন দুর্ঘটনায় গর্ভের সন্তানসহ আয়রা আহমেদ মারা যায়। এমন কিছুর জন্য কেউই প্রস্তুত ছিল না আহমেদ পরিবারের প্রথম পুত্র সন্তান ছিল আয়রা আহমেদের গর্ভে। তার আগমনীতে একদিন আগেও পরিবারে উৎসব রব ছিল, কিন্তু চোখের পলকে পুরো বাড়ি নিস্তব্ধ পুরীতে পরিণত হলো। একদিকে মায়ের হঠাৎ চলে যাওয়া, অন্যদিকে দাদি চাচি তাকে করা দোষারোপে প্রতিনিয়ত জর্জরিত হচ্ছিল শতাব্দী। দিন শেষে দাদা মাহতাব আহমেদের প্রিয় নাতিকে কাছে টেনে নিতেন, কিন্তু তাও বেশি দিন রইল না। মা মারা যাওয়ার 1 মাসের মাথায় মারা যায় শতাব্দীর দাদাও। দাদি দোষারোপে পাল্লাটা যেন বেড়ে গেল। পরিবারের এমন অবস্থার জন্য দায়ী করা হলো শতাব্দীকে, তার চঞ্চলতাকে। মেয়ের প্রতি অহেতুক দোষারোপে বরাবরই নিশ্চুপ থাকতো শতাব্দীর বাবা। একদিকে দাদির দোষারোপ, অন্যদিকে কাছের প্রতি মানুষের অসময়ে দুনিয়া ত্যাগ। তার সাথে যোগ হয়েছে শতাব্দীর চাচির করা কটু কথা। রাতের অন্ধকার আকাশে দেখা দিল মেঘের আনাগোনা। আকাশে জলজল করা চাঁদটা ঢেকে গেল কালো মেঘে। আকস্মিক মেঘের গর্জনে কেঁপে উঠল শতাব্দী। ফিরে এলো অতীত থেকে। নিকষ কালো অন্ধকার ছাপিয়ে টুপটাপ করে বৃষ্টি নেমে এলো ধরণীর মাঝে। শতাব্দীর এমন দুঃখ বিলাপ হতো সহ্য হলো না প্রকৃতির মায়ের, তাই তো একটু একটু করে ভিজিয়ে দিল শতাব্দীর। লুকিয়ে ফেলল শতাব্দীর অশ্রু কণাদের। আধা ঘন্টা ভিজার পর ফিরে এলো ঘরে। ক্লান্ত দেহখানা এলিয়ে দিল বিছানায়। সকাল সকাল বাড়ির সব কাজ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল শতাব্দী। অদূরের নীলকে তার আগেই চোখে পড়েছে, তবুও সেদিকে বিশেষ খেয়াল দিল না শতাব্দী। চায় না সে প্রিয় মানুষটার সামনে দুর্বল হতে। শতাব্দীকে একটু দেখার জন্য প্রায় 40 মিনিট ধরে শতাব্দীর কলেজের রাস্তায় দাঁড়িয়ে আছে নীল। হালকা গরনের মেয়েটির ধবধবে সাদা তার গায়ের রং। সিল্কি ওড়না দিয়ে ঢেকে রেখেছে মাথা, তবুও যেন অবাধ্য চুলগুলো তাকে বিরক্ত করতে ব্যস্ত। মুখে আজ মাস্ক পরেছে শতাব্দী, তবুও তাকে চিনতে একটু ভুল করেনি নীল। এই মায়াবী চোখ দুটো যেন তার জনমের চেনা। নীলকে কিছু না বলে বসে উঠে গেল শতাব্দী।
সে ভেবেছে নীল হয়তো তাকে চেনেনি। হঠাৎ নিজের পাশের সিটে কাউকে অনুভব করে চমকে উঠল শতাব্দী। পাশে তাকিয়ে দেখল নীল তার পাশে বসে আছে। সেদিকে বিশেষ খেয়াল দিল না শতাব্দী। নীরবতা ভেঙে নীল বলল, আমাকে দেখেও কথা বললে না কেন শতাব্দী? চমকে গেল শতাব্দী। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নীলের দিকে। নিজেকে স্থির রেখে নীল বলল, কি ভেবেছিলে মাস্ক পরেছ বলে তোমাকে চিনব না? জবাব দিল না শতাব্দী। নিজের দৃষ্টি গম্ভীর করে শতাব্দীকে বলল, তোমাকে চেনার জন্য আমার কাছে তোমার উপস্থিতি যথেষ্ট শতাব্দী। কারো উপস্থিতিতে থাকতে যেও না নীল। একাকিত্ব কখন হানা করবে তা টেরও পাবে না। তুমিময় একাকিত্ব আমি বারবার বরণ করতে রাজি। এটা তোমার নেহাতি আবেগের কথা, আর আবেগের সবটা জুড়ে যদি শুধু তুমিময় হয় তখন? আমার নামে আবেগ লিখো না নীল, অন্য কোনো ডাক নামে নিজের না লেখো। আমাকে হারাতে দিলে নিখোঁজ সংবাদে হারাবে না তো তোমার শহর। একটা কথা কি জানো নীল, আমাদের নিজের বলতে কিছুই নেই, অথচ সবসময় নিঃস্ব হওয়ার ভয়ে মরি আমরা। আর যে শহরটায় অস্তিত্বহীন, কারণ নিখোঁজ সংবাদ সেখানে অর্থহীন ছাড়া কিছুই না। আর তাছাড়া রাজ্য অন্ধকারে আচ্ছন্ন, সেই রাজ্যে তুমি প্রবেশ করলে এমনিতেই নিখোঁজ হয়ে যাবে। যার থেকে দূরে থাকা স্ত্রীও, যে ছেলেটা ম্যাজিক হাসে অট্টহাসিতে রাজ্য বনো। ম্যাজিক দিয়েই না হয় আমার রাজ্যের আলোগুলো তোমার নামে লিখব। আমার রাজ্যে খুশি থাকতে তোমার ছায়াই যথেষ্ট। অনুভূতি প্রকাশ করতে নেই নীল, মূল্যহীন হয়ে যায়। জীবনে চলার পথে অনেক কিছুই এড়িয়ে চলতে হয়। আজ না হয় আবেগগুলো এড়িয়ে অনুভূতিগুলোকে প্রকাশ করলাম। শতাব্দীর কলেজের সামনে বাস থামল। চলে গেল শতাব্দী। একটিবার পিছনের মানুষটার দিকে ফিরেও তাকালো না। তাকালে হয়তো নীলের অধীর দৃষ্টি দেখতে পেত। সামনে এইচএসসি পরীক্ষা শতাব্দীর। শরীরটা এখন একটু বেশি খারাপ যায় তার। আগে রাত হলে হালকা জ্বর জ্বর অনুভব করত, ইদানিং হাত পা ব্যথা যোগ হয়েছে, শরীর দুর্বল অনুভব করে। তবে পরীক্ষার চাপে সেদিকে নজর দিল না সে। সবগুলো পরীক্ষা বেশ ভালোই দিয়েছে শতাব্দী। মাঝে 6 মাসে আর দেখা হয়নি নীলের সাথে শতাব্দীর। কিন্তু নীল যে লুকিয়ে তাকে দেখে, তার সব খবর জানে তার ধারণার বাইরে শতাব্দীর। মূলত পড়াশোনা আর পরীক্ষার কারণে নীল ইচ্ছে করেই দেখা করতো না শতাব্দীর সাথে। দূর থেকে এক পলক দেখে চলে আসতো। কাল তার ভার্সিটিতে প্রথম দিন, তাই আজ একটু চিন্তায় আছে। কি পড়ে যাবে, নতুনের মাঝে কিভাবে মানিয়ে নেবে তা নিয়ে ভাবনায় ব্যস্ত। বাবা তো পড়াশোনার খরচ দিয়েই নিজের দায়িত্ব জেরে ফেলে, আর কোনো খবরই রাখে না। হঠাৎ শতাব্দী তার চাচির চিৎকার শুনতে পেল। নিচে নামতেই শতাব্দীর চাচি তাকে বলল, রাতে রান্না করবে কে? সারাদিন কাজ থেকে পালানোর জন্য অসুস্থতার অভিনয় করলি, তাড়াতাড়ি রান্না শেষ কর। মেয়ের প্রতি ছোট ভাইয়ের বইয়ের একটু কটু কথা দেখেও না দেখার ভান করে স্থান ত্যাগ করলেন শতাব্দীর বাবা। তা দেখে কিঞ্চিত হাসল শতাব্দী। এ আর নতুন কি? চুপচাপ কোনো বাক্য ব্যয় না করে রান্নাঘরে চলে গেল। মেঘলা আকাশের দিকে পলকহীন তাকিয়ে আছে নীল। দূর থেকে ঝিঝি পোকা ঝিঝি আওয়াজ বেশ ভালোইভাবে তার কর্ণগোচর হচ্ছে। বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে নীল। ছাদে থাকা রজনীগন্ধের সুবাসে মম করছে চারিদিক। অবচেতন মন তার শতাব্দীর ভাবনায় বিভোর। মেঘের ঘনঘটা জানান দিচ্ছে বৃষ্টি নামবে, তার দেরি নেই। হালকা গোলাপি রঙের 3 পিস পরে বেরিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল শতাব্দী। একরকম উত্তেজনা কাজ করছে তার মাঝে। রিকশা থেকে নেমে ভার্সিটির দিকে পা বাড়াল সে। নিজের ডিপার্টমেন্টের ক্লাসে বসে আছে সে। সহসা নীলকে চোখে পড়ে তার। নীল তার দিকেই তাকিয়ে আছে। নীলকে এখানে আশা করেনি সে। প্রথম দিন হওয়া 12টায় ছুটি হলো শতাব্দীর। অনেকেই ক্যাম্পাস ঘুরে দেখছে, কেউ বা বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। অচেনা সবার মাঝে নিজেকে কেমন একা লাগলো তার। তাই বাড়িতে ফিরবে বলে ঠিক করলো সে। খানিক এগিয়ে যাওয়ার পর কারো পায়ের আওয়াজ পেয়ে থেমে গেল শতাব্দী। পিছনে নীলকে দেখে দাঁড়িয়ে পড়ল শতাব্দী। ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে? তোমার ডিপার্টমেন্টে আমিও ভর্তি হয়েছি তাই। তো এদিকে কোথায় যাচ্ছিলে? কোনোরকম হেয়ালি ছাড়াই নীল বলল, তোমার কাছেই আসছিলাম। সন্ধিহান কণ্ঠ শতাব্দী বলল, আমার মনে হচ্ছে তুমি আগে থেকেই জানতে আমি এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। জানতামই তো। যাকে নিয়ে আমার এত জল্পনা কল্পনা, তার খবর না লাগলে হয় নাকি? কল্পনা মানে অযথা সময় নষ্ট। আর তা যদি হয় আমাকে নিয়ে, তবে বলবো আমাকে নিয়ে কল্পনার শেষ হবে না। তাই কল্পনা করে সময় নষ্ট না করাই ভালো। তুমি কি জানো, বুদ্ধির আসল পরিচয় কিন্তু কল্পনা। কল্পনার মাধ্যমে মানুষ আলাদা জগতে বেঁচে থাকে। যাই হোক, তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। একটু অসুস্থ। বাড়িতে যাবে এখন? আচ্ছা, তোমাকে রিকশায় উঠিয়ে দেই চলো। তার কোনো দরকার নেই। রিকশাটিকে ভাড়া দিতে গেলে শতাব্দী বলল, ভাড়া দিচ্ছ কেন? আমি দিয়ে দেব। কিঞ্চিত হেসে নীল বলল, তুমি হুমায়ুন আহমেদের গল্পের রূপানা, আর আমিও বেকার হিমনা। নীরব রইল শতাব্দী।
অতপর হুড়তোলা রিক্সা করে বাড়ির দিকে এগিয়ে গেল শতাব্দী। বিকাল ৩টা ঝলমলে রৌদ্রের মাঝে হঠাৎ করে কালো মেঘ নীল আঁচলকে ঘিরে ধরল। রৌদ্রোজ্জ্বল তপ্ত বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার দেখা দিল। নীরহারা পাখিগুলো ফিরে যাচ্ছে নীরে। বৃষ্টির প্রহেলিকা ঘিরে ধরেছে প্রকৃতি কন্যাকে। রিমঝিম বর্ষণে ভেস্তে লাগলো চারপাশ। মলিন পল্লব রাশি যেন তরতাজা পবিত্র রূপ ধারণ করতে লাগলো। রান্নাঘরে কাজ করছিলেন নীলের মা মিসেস তাহসান তানিয়া। এমন সময় নীলকে ভিজে ভিজে বাড়িতে রেখে দ্রুত এগিয়ে গেলেন ছেলের কাছে। ছেলের কাছে গিয়ে রাগী কণ্ঠে বললেন, তোমার ফিরতে এত দেরি হলো কেন নীল? আর তুমি ভিজে ভিজে এলে কেন? মা, ভার্সিটি থেকে আসার সময় আরিফের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই একটু আড্ডা দিচ্ছিলাম। আরিফও নাকি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি ভিজে ভিজে বাড়িতে ফিরলে কেন? এখন যদি জ্বর আসে? এমনি অসময়ে বৃষ্টি। রিক্সা করে বাড়িতে ফেরার সময় হুট করে বৃষ্টি নেমে পড়ল। রিক্সায় ছিলাম, তাই আর কোথাও দাঁড়ায়নি। আস্তে আস্তে ভিজে গেছি। হয়েছে হয়েছে আর বলতে হবে না, তাড়াতাড়ি ঘরে গিয়ে জামা চেঞ্জ করে নাও। মায়ের কথায় চাওড়া হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ওকে মাই ডিয়ার মা। নীল ঘরে যাচ্ছিল, হঠাৎ তার মা তাকে ডেকে বলল, জামা চেঞ্জ করে তাড়াতাড়ি নিচে আসো নীল। সেই সকালে খেয়েছিলে, এখনও তো কিছু খাওনি, তাড়াতাড়ি নিচে আসবে। কোনো বাহানা শুনতে চাই না আমি। মায়ের কথায় নীল উচ্চস্বরে বলল, ওকে। রাত 8টা। সারাদিনের বাড়ির সব কাজ সেরে মাত্র ঘরে আসলো শতাব্দী। এই রাতের সময়টুকু সে নিজের মতো কাটায়। তাছাড়া কলেজ থেকে এসে তো বাড়ির কাজ করতেই সময় কেটে যায় তার। আপাতত পড়াশোনায় তেমন চাপ না থাকায় আজকে ডায়েরি নিয়ে বসলো শতাব্দী। মা মারা যাওয়ার পর ডায়েরিটা তার একাকিত্বের সঙ্গী, যেখানে সে নিজের সব অভিযোগ জমা রাখে, বিষাদের কিছু পাওয়া না পাওয়া লিপিবদ্ধ করে রাখে। ডায়েরিটাও যেন মমতাময়ী রমণীকে আপন করে নেয়। ডায়েরি লেখা শেষে ক্লান্ত দেহটাকে বিছানায় এলিয়ে দেয় সে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় শতাব্দী। বাগানের পাশে জানালা দিয়ে আসা হাওয়া ছুঁয়ে দিতে লাগলো শতাব্দীকে। এ যেন মায়া রাজ্যের রূপসী রাজকন্যা। প্রকৃতি যেন নিবিড় করে নিয়েছে তাকে। তার ঘুম যাতে না ভাঙে সেই দায়িত্ব যেন প্রকৃতিমা নিজে নিয়েছে। সন্ধ্যার পর থেকে হালকা জ্বর জ্বর অনুভব করছে নীল। শরীরটাও কেমন যেন দুর্বল দুর্বল লাগলে তার। একটু আগে তার মা তাহসান তানিয়া এ নিয়ে আরেকবার একমাত্র ছেলেকে শাসন করে গেলেন। একমাত্র ছেলে তার, অন্ধের ষষ্ঠী। তার কিছু হয়ে পাগল হয়ে যান তাহসান তানিয়া। আপাতত তিনি নীলকে শুয়ে থাকতে বলে নিচে গেছেন ছেলের জন্য কিছু খাবার আনতে। কিন্তু নীল, সে তো এখন শতাব্দীর ভাবনায় মগ্ন। হালকা পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো নীল। ঘরে ঢুকে ছেলেকে বিছানায় না দেখে বেলকনিতে যান তাহসান তানিয়া। ছেলেকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে যান তিনি। রাগী স্বরে বললেন, নীল, তোমাকে না ঘুমাতে বলেছিলাম? তোমার শরীর দুর্বল, তবু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কোনো কথাই শোনো না। মা, আমি ঠিক আছি, তেমন কিছু হয়নি আমার, জাস্ট একটু দুর্বল লাগছে এই যা। সবসময় তোমার যুক্তি রেডি থাকে। এখন রুমে চলো। মায়ের সাথে ঘরে আসলো নীল। মা তাকে আদর করে খাবার খাওয়ালো। খাওয়ার মাঝে নীল তার মাকে বলল, মা, আমার উপর তোমার বিশ্বাস আছে? আমাকে বিশ্বাস করো তো? হঠাৎ এই কথা কেন? আর তোমাকে বিশ্বাস করব না তো কাকে করব? মা, আমি যদি বলি আমি একজনকে ভালোবাসি? ছেলের কথায় মৃদু শরীর হলেন নীলের মা। একটু পর বললেন, জীবন তো বাঁচার জন্য, মন হলো দেওয়ার জন্য, আর ভালোবাসা হলো সারা জীবন কাউকে পাশে রাখার জন্য। তুমি যদি সারা জীবন কাউকে পাশে রাখতে চাও তাতে আমার কোনো আপত্তি নেই। আমার মনে হয় তোমার বাবাও আপত্তি করবেন না। তবে মনে রেখো, তুমি আমাদের একমাত্র ছেলে নীল। তোমার উপর আমাদের বিশ্বাস আছে। সঠিক মানুষকেই তোমার মূল্যবান ভালোবাসাটা দিও। তুমি ঠকে গেলে সাথে সাথে আমরাও ঠকে যাব। মায়ের কথার প্রত্যুত্তরে কিছু বলল না নীল। ওষুধ খাওয়ানো হলে ছেলেকে ঘুমাতে বলে চলে গেলেন নীলের মা। নীল মনে মনে বলল, আমি ভুল মানুষকে ভালোবাসিনি মা। সে যে নিষ্পাপ, পবিত্র, নির্মল, তাকে দেখেই তো আমি এই জন্ম পার করতে পারবো। পরের দিন থেকে ভার্সিটিতে নবীনবরণের ধুম পড়ে গেছে। সবাই ব্যস্ত সময় পার করছে। আগামী রবিবার নবীনবরণ অনুষ্ঠান হবে। ক্লাসে বসেছিল শতাব্দী, সাথে তার নতুন দুজন বান্ধবী মিলি আর পলি। মিলি আর পলি যমজ বোন। অল্প বয়সে তাদের সাথে মিশে গেছে শতাব্দী। মিলি পলি যথেষ্ট মিশুক, তবে পলি একটু বেশি কথা বলে। এই যে গত আধা ঘন্টা যাবৎ কথা বলে বলে শতাব্দী আর মিলির কান ঝালাপালা করে দিয়েছে। পলি মূলত নবীনবরণের দিন কী পরবে, কিভাবে সাজবে তা নিয়েই কথা বলছিল। হঠাৎ করে শতাব্দীর চোখ পড়ে গেল নীলের দিকে। নীল আরিফের সাথে কথা বলতে বলতে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। আজকে নীলকে কেমন রুক্ষ লাগছে, কেমন ফ্যাকাশে চেহারা।
তবে কি নীল অসুস্থ? অবচেতন মনে প্রশ্ন জাগল শতাব্দীর। আজকেও নীলের শরীরে হালকা জ্বর ছিল। বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই ভার্সিটিতে আসছিল। রাস্তায় আরিফের সাথে দেখা হয়, একসাথেই ভার্সিটিতে আসে তারা। ভার্সিটিতে এসেই দূর থেকে জানালা দিয়ে শতাব্দীকে দেখতে পেয়েছে নীল। দুজন মেয়ের সাথে বসে আছে শতাব্দী। মাঠ দিয়ে হেঁটে যাওয়ার সময় শতাব্দীদের তার দিকে তাকিয়েছিল, তাও টের পেয়েছে নীল। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তার। রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিল শতাব্দী। দুপুরবেলা প্রায় ভার্সিটির সামনে থেকে রিক্সা পাওয়া যায় না, তাই সামনের একটু এগিয়ে যাচ্ছিল যদি রিক্সা পাওয়া যায়। হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে গেল শতাব্দী। হাতে সামান্য কেটেও গেছে। দূর থেকে নীল তা দেখতে পেয়ে এগিয়ে আসলো শতাব্দীর দিকে। খানিক রাগী স্বরে বলল, এ কি পড়লে কি করে? শতাব্দী জবাব দিল না। শতাব্দীকে হাত ধরে উঠালো নীল। শরীরে লাগা ধুলাবালি পরিষ্কার করে নিল শতাব্দী। শতাব্দীর বই খাতা রাস্তা থেকে উঠিয়ে ব্যাগে ভরে নিল নীল। তারপর ব্যাগটা শতাব্দীর হাতে দিল। বলল, তুমি এখানে দাঁড়াও, আমি রিক্সা ডেকে আনছি। শতাব্দী নীলের কথা মতো দাঁড়িয়ে রইল। একটু পর নীল রিক্সায় শতাব্দীকে তুলে দিল আর রিক্সাওয়ালা মামাকে বললেন সাবধানে পৌঁছে দিতে। শতাব্দী চলে যেতে দূরে কিছু দূরে থাকতেই দেখে এগিয়ে গেল নীল। কাছে গিয়ে দেখলো একটা ডায়েরি। প্রথম পেজ খুলে দেখলো শতাব্দীর নাম লেখা। কাল শতাব্দীকে দিয়ে দেবে ভেবে ডায়েরিটা নিজের সাথে বাড়িতে নিয়ে গেল নীল। ফুরফুরে মেজাজে বাড়িতে ফিরল নীল। মনটা হঠাৎ করে ভালো হয়ে গেছে তার, তবে কেন তা জানা নেই নীলের। ঘরে এসে শতাব্দীর ডায়েরিটা টেবিলের ওপর রেখে শাওয়ার নিয়ে একটু রেস্ট নিল নীল। অপরাহ্নের পরে ঘরে তুমুল গতিতে ফ্যান চলছে। বিছানা থেকে সহসা নীলের চোখ গেল অদূরে টেবিলের ওপর, যেখানে শতাব্দীর ডায়েরির পাতা ফ্যানের বাতাসে বিরামহীনভাবে উল্টাচ্ছে। ডায়েরি থেকে একটা পেজ অনিমেষে উড়ে পড়ল ঘরের মেঝেতে। বিছানা থেকে উঠে দাঁড়ালো নীল। হালকা পায়ে এগিয়ে গেল পেজটি নিতে। পেজটি হাতে নিল নীল। সেখানে দেখতে পেল, আমি মাকে মারিনি, হয়তো মা আমাকে জন্ম দেয়নি, কিন্তু মায়ের সাথে আমার যে আত্মার সম্পর্ক ছিল, আদর ভালোবাসা দিয়ে যে আমাকে বড় করেছে, আমায় দোলনায় দুলিয়েছে, গান শুনেছে, তাকে কি করে মারতে পারি? আত্মহত্যা পাপ না হলে অনেক আগে মায়ের কাছে চলে যেতাম। এমন কিছু লেখা দেখে চমকে গেল নীল। মনের ভিতর কৌতূহল জাগলো ডায়েরিটার প্রতি। ডায়েরিকে লেখা আছে তা পড়ার প্রতি তীব্র ইচ্ছা জন্মলের তার ভাবনাগ্রস্ত মনে। ডায়েরিটা হাতে নিলেও পড়ার জন্য, তবে শতাব্দীর অনুমতি ছাড়া তার ডায়েরি পড়লে কেমন দেখায় তা নিয়ে দ্বন্দ্ব চলতে লাগলো। মন বলছে পড়তে, কিন্তু মস্তিষ্ক বলেছে পড়া ঠিক হবে না। অবশেষে আর না পড়ে মনের কথাই শুনল নীল। পেজ উল্টিয়ে পড়া শুরু করলো। ডায়েরি। মা মারা গেছে 1 মাস হলো। নিজের প্রিয় মানুষটাকে হারানোর পরই দাদা মারা গেলেন। প্রাণ চঞ্চল হুড়াহুড়ি করা শতাব্দী গুম হয়ে গেল। জন্ম নিল এক নতুন শতাব্দীর, যে আর এখন প্রাণ খুলে হাসে না, নিজেকে নিজেই গুছিয়ে নেয়। দাদা মারা গেছেন 4 দিন হলো। দাদির মতে আমি নাকি এসবের জন্য দায়ী, আমি নাকি আভাগী, আমি নাকি তাদের খেয়েছি, আমার চঞ্চলতায় নাকি আমার মাকে খেয়েছে। খুব কষ্ট হয় এসব শুনতে। হয়তো সত্যি আমার চঞ্চলতার জন্যই মা মারা গেছে, হয়তো আমি দায়ী মায়ের মৃত্যুর জন্য। আমি যদি সেই দিন সিঁড়ি দিয়ে নিচে না আসতাম, তাহলে হয়তো মা মারা যেত না। একদিকে মা হারানো যন্ত্রণা, অন্যদিকে কাছের মানুষগুলো পাল্টে যাওয়া। বাবা হয়তো মনে করে আমার জন্যই মা মারা গেছেন, তাই তো আমার সাথে এখন কথা বলে না, আমাকে ভালোবাসে না। তার অগোছালো মেয়েটা খেয়েছে কি না খবরও রাখে না। যে মেয়ে নিজেই ঠিকমতো খেয়াল রাখতে জানে না, সে কি করে রান্না করবে? মা তো তাকে কখনো রান্নাঘরে ঢুকতেই দেয় না। ঘরে বসে মায়ের জন্য কান্না করছিলাম। হঠাৎ চাচি আমার নাম ধরে ডেকে উঠল। নিচে নামতে চাচি বলল, আজকে রাতের রান্না তুই করবি। চাচির এমন কথায় চমকে গেলাম আমি, কারণ আমি তো রান্না করতে জানি না। চাচি তা ভালো করেই জানে। চলে গেল চাচি নিজের ঘরে। আমি কোনো কথা না বলে রান্নাঘরে গেলাম। রান্না করার সময় হঠাৎ তেল পড়ল হাতে। চিৎকার করে উঠলাম আমি। আমার চিৎকার শুনে দাদি, চাচি, বাবা রান্নাঘরের সামনে চলে এলো। হাত ধরে কান্না করতে দেখে দাদি রাগী স্বরে বলল, নাম পরিচয়হীন মেয়ের আবার ব্যথা কিসের? থাকিস, খাচ্ছিস, পড়িস তো আমাদের পয়সায়, সামান্য রান্না করতে পারিস না? বাড়ির কাজগুলো করে তো নিজের ঋণগুলো একটু কমাতে পারিস? নাম পরিচয়হীন কথাটি শুনে আমি বিস্ময় নিয়ে দাদির দিকে তাকালাম। দাদিকে বললাম, নাম পরিচয়হীন মানে? নাম পরিচয়হীনতাই তো। তুই এ বাড়ির মেয়ে না। আয়রা তোর আপন মা না, সে শুধু তোকে পালন করেছে। আয়রার মেয়ে হচ্ছিল না দেখে তোর দাদা একদিন তোকে আয়রার কোলে দিয়ে বলেছিল, আজ থেকে একে নিজের মেয়ের মতো করে বড় করবে। আয়রাও নিজের মেয়ের মতোই বড় করেছে। আয়রাকে আমি মেয়ের মতো ভালোবাসতাম। আয়রা তোকে নিয়ে খুশি ছিল বলে তোকে এতদিন সহ্য করেছি।
কিন্তু তুই তো পোড়া কপাল, অভিশপ্ত অভাগী। জন্মের সময় আপন মাকে খেয়েছিস, এখন আবার তাকেও খেলি যে তোকে এতগুলো দিল বা আদর ভালোবাসা দিল। সাথে আয়রার পেটে থাকা এই বংশের প্রদীপকেও খেলি। তুই মরতে পারিস না অভিশপ্ত মেয়ে কোথাকার। দাদির কথা শুনে আমি বাবার দিকে তাকালাম। বাবা নীরবে স্থান ত্যাগ করে ওপরের ঘরে চলে গেল। ব্যাস, আমি আমার উত্তর পেয়ে গেলাম। নিকোষ কালো অন্ধকার চারপাশে বীভৎসভাবে যেন ঘিরে ধরেছে আমাকে। যেই মা একটু জ্বর হলে আমাকে নিয়ে বাড়ি মাথায় করে ফেলতো, সে আমার মা না। মা গো, তুমি আমার মা। ওদের এসে বলে দাও না মা, আমি তোমার মেয়ে। দেখো না মা, আজ আমার হাত পুড়ে গেছে তেলে। আমায় মলম লাগিয়ে দেবে না মা? আমায় বকবে না? ফিরে আসো না মা। না মা এলো না। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছিলাম টের পাইনি। সকাল হতেই ভাবলাম যে বাড়িতে আমার মা নেই সেখানে আর থাকবো না, চলে যাব। আর এই বাড়ি তো আমারও না, আমি তো এই বাড়ির মেয়েও না। পরক্ষণে ভাবলাম মা হয়তো নেই, মায়ের সাথে আমার বেড়ে ওঠার প্রত্যেকটি স্মৃতি তো আছে এই বাড়িতে। আর তাছাড়া আমার আপন মানুষগুলোই তো এরা। তারা আমাকে আপন না ভাবুক, আমি তো ভাবি। বাড়ির মেয়ে না হলেও কাজের মেয়ের মতোই না হয় থাকবো, নিজেকে না হয় নিজের মাঝে লুকিয়ে রাখবো। শতাব্দীর ডায়েরি নিয়ে মেঝেতে বসে আছে নীল। শতাব্দী এত কষ্ট নিয়ে আছে, অথচ কখনো কাউকে তা বুঝতে দেয় না। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব কান্না করতে ইচ্ছে করছে। কিন্তু ছেলেদের তো কান্না করতে নেই। ছেলেদের কান্না করতে দেখলে লোকে তা মজা লুটবে। সকাল 9টায় ভার্সিটির রাস্তায় শতাব্দী। শরীর তার একদমই ভালো নেই, তবুও ভার্সিটিতে চলে এসেছে। বাড়িতে তার সময় কাটে না। ভার্সিটিতে পলি, মিলিও আছে, তাছাড়া নীলকেও তো এক পলক দেখতে পারবে। ভার্সিটি প্রবেশ করে ক্লাসের দিকে যাচ্ছিল শতাব্দী। আগামীকাল তাদের নবীনবরণ, তা নিয়েই ব্যস্ত সবাই। হুট করে কোথা থেকে নীল সামনে এসে দাঁড়ালো। নীল ডায়েরিটা শতাব্দীকে দিয়ে বলল, তোমার ডায়েরি। অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে শতাব্দী বলল, তুমি এটা কোথায় পেলে? কাল রাস্তায় পেয়েছি। তুমি যেখানে হোঁচট খেয়ে পড়েছিলে তার থেকে একটু দূরেই পড়েছিল এটা, তাই প্রথমে দেখিনি। তুমি চলে যাওয়ার পর ডায়েরিটা আমি পাই। নীলের কাছ থেকে ডায়েরিটা নিয়ে সংক্ষেপে জবাব দিল, ও। শতাব্দীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নীল। কি মায়াবী তার চোখ দুটি। বাইরে থেকে মনে হয় না মেয়েটার মাঝে কত কষ্টের হাহাকার। নীরবতা ভেঙে নীল বলল, শতাব্দী, আমি যে তোমার প্রতি দুর্বল তা কি তুমি বুঝতে পারো? নিরস্থির চাহনিতে উত্তর দিল শতাব্দী, দুর্বল মানে? শতাব্দী, তুমি আমাকে চিনো, জানোই তো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কখন কিভাবে জানি না। যখন তোমার থেকে দূরে গেলাম সেই তখন থেকেই এই অনুভূতির জন্ম। দুরন্ত তোমার প্রতি আমার ভালোবাসা বুঝিয়েছে শতাব্দী, যা প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে। চমকালো না শতাব্দী? নীলের চোখের ভাষা সে আগেই বুঝতে পেরেছিল, কিন্তু সে তার এমন জীবনে নীলকে জড়িয়ে কষ্ট দিতে চায় না। আমায় ভালোবেসো না নীল, আমায় ভালোবাসলে অপূর্ণতা আর হাহাকারে ভরে যাবে তোমার জীবন। বিশ্বাস না থাকলে ভালোবাসা পূর্ণতা পায় না, আর আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে। আমি তোমাকে ভালোবাসি না নীল, জানো শতাব্দী, ভালোবাসা পাওয়ার চেয়ে দেওয়া অনেক আনন্দের। আমি না হয় তোমাকে আকাশ সমান ভালোবেসে যাব, তুমি শুধু দুহাত ভরিয়ে কুড়িয়ে নিও। আমি তোমার ক্ষণিকের ভালো লাগা মাত্র, ভালোবাসা নয়। ভালো লাগা খুবই খারাপ জিনিস শতাব্দী, একদম নেশার মতো। একবার ভালো লাগা শুরু হলে তার সব কিছুতে ভালো লাগা শুরু হয়। নেশার শেষ পরিণতি কিন্তু মৃত্যুই হয়। মৃত্যু সবারই শেষ পরিণতি। তবে তোমাকে পেতে আমি মৃত্যু হাসি মুখে গ্রহণ করতে রাজি। ভালোবাসতে সারা জীবনের দরকার নেই, এক মুহূর্ত যথেষ্ট। হয়তো তোমার ভালোবাসা পেতে আমার মৃত্যু হবে, কিন্তু আমার ভালোবাসার তো মৃত্যু হবে না। ভালোবাসা তো বেঁচে থাকে কারো কবিতা হয়ে, কারো চোখে জল হয়ে, কিংবা কারো স্মৃতির পাতা হয়ে, যা মুছে ফেলা যায় না, অমর হয়ে রয়ে যায়। নীলের কথার বিপরীতে কোনো কথা বলল না শতাব্দী। আজ ছেলেটা তৈরি হয়ে এসেছে নিজের ভালোবাসা প্রকাশের জন্য। দ্রুত পায়ে স্থান ত্যাগ করল শতাব্দী। বাড়িতে আসার পর থেকেই হাড় কাঁপানো জ্বর এলো শতাব্দীর। শরীর অনেক দুর্বল, ত্বকে কেমন যেন র্যাশ দেখা দিয়েছে। জ্বরের ঘোরে নীলের কথাই ভাবছিল শতাব্দী, নীলকে যে সেও ভালোবাসে, কিন্তু তা প্রকাশ করার উপায় নেই তার। সে চায় না তার অনিশ্চিত জীবনে নীলকে জড়াতে, নীলকে কষ্ট দিতে। নীলের ভাবনায় বিভোর ছিল শতাব্দী। তখন তার ঘরে কে যেন প্রবেশ করলো। কে এসেছে তা দেখতে তাকাতেই বাবাকে দেখতে পেল শতাব্দী। প্রয়োজন ছাড়া বাবা তার ঘরে তেমন আসে না। বাবাকে দেখে উঠে বসল শতাব্দী, বলল, বাবা তুমি? শুনলাম নাকি তোমার খুব জ্বর। না বাবা, তেমন কিছু না। যাই হোক, টাকাটা রাখো, বিকেলে হাসপাতালে গিয়ে টেস্ট করে এসো।
2 দিন পর পর এমন জ্বর মোটেও ভালো লক্ষণ নয়। চলে যাওয়ার জন্য পা বাড়ালেন শতাব্দীর বাবা। বাবা যাওয়ার পানে চেয়ে শতাব্দী বলল, আমার জ্বর হয়ে বাবা, তুমি আমার বাইরের জ্বরটাই দেখলে, কিন্তু আমার ভিতরের জ্বরটা দেখলে না। সেই জ্বর ঠিক করতে যেয়ে তোমাদের ভালোবাসার প্রয়োজন। তুমি টাকা না দিয়ে যদি আমার কপালে হাত দিয়ে আদর করে দিতে, আমার কপালে আগের মতো ভালোবাসার পরও সেঁকে দিতে, তাহলে আমার বাইরের জ্বর না ঠিক হলেও ভেতরের জ্বর ঠিকই সেরে যেত। ভেতরের সুস্থতাই তো প্রকৃত সুস্থতা, তাই না বাবা? মেয়ের কথা শুনে চমকে পিছনে তাকালেন তিনি। আয়রা মারা যাওয়ার পর শতাব্দীর দিকে তেমন খেয়াল দেননি তিনি। তবে কি মেয়েটার প্রতি একটু বেশি অবহেলা করা হয়ে গেল? ধক করে উঠল তার বুক। না না, এ হতে পারে না। শতাব্দী তার নিজের মেয়ে না হলেও ছোট থেকে বড় করেছেন নিজের হাতে। ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো ধরতে শিখেছেন। না, আর ভাবতে পারলেন না শতাব্দীর বাবা। যাওয়ার আগে বলে গেলেন, বিকেলে তৈরি থেকো শতাব্দী, তোমাকে নিতে হাসপাতালে যাব। আজ শতাব্দী অনেক খুশি। অনেক দিন পর বাবার সাথে বাইরে বের হয়েছে। হয়তো আগের মতো ঘুরতে যাচ্ছে না, হাসপাতালে যাচ্ছে। তবুও বাবা তো সাথে আছে। অসুস্থ হলে যদি বাবা নিজে হাসপাতালে নিয়ে আসে, তবে সেই অসুস্থ শতাব্দী রোজ হতে চায়। শতাব্দী যে মায়ের ভালোবাসা হারিয়ে ভালোবাসার কাঙ্গাল হয়ে গেছে। হাসপাতালে ডাক্তার দেখিয়ে ডাক্তারের কথা মতো ব্লাড টেস্ট করিয়ে চলে আসলো শতাব্দী। যেহেতু রিপোর্ট আসতে দেরি হবে, তাই ঠিক করলো কালে সে রিপোর্ট নিয়ে যাবে। বাড়ি ফেরার পথে শতাব্দীর বাবা তাকে বলল, ফুচকা খাবে? তুমি তো ফুচকা খেতে ভালোবাসো। শতাব্দী কিছু বলল না, শুধু মৃদু হেসে মাথা নাড়ালো। ফুচকা খেয়ে বাড়িতে ফিরে এলো তারা। রাত 8টার সময় মায়ের প্রিয় অলকন্দার কাছে আসলো শতাব্দী। গাছের ফুলগুলো শুয়ে দিতে দিতে বলল, মা গো, জানো বাবা আজকে আগের মতো আমাদের খেয়াল রেখেছে। তুমিও চলে আসো না মা, আমার যে বড্ড লোভ। আমি তোমার ভালোবাসাও চাই, আমরা আগের মতোই থাকবো। তবে প্রমিস, তোমাকে আমি আর আগের মতো জ্বালাবো না, তোমার সব কথা শুনবো। ফিরে আসো না মা। ও মা, মা গো, ফিরে এসো না। ধোকরে কেঁদে উঠল শতাব্দী। বাঁধন ছাড়া চোখের জলগুলো পড়তে লাগলো অঝরে। আজ ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। গতকালের মতো জ্বরটা এখন নেই। মিলি, পলি বারবার বলে দিয়েছে আজ ভার্সিটিতে শাড়ি পরে যেতে, সবাই শাড়ি পরে যাবে। তাই মায়ের একটি শাড়ি পরে তৈরি হয়ে নিল শতাব্দী। মা বেঁচে থাকতে প্রায়ই শাড়ি পরতো শতাব্দী, তাই শাড়ি পরতে তেমন সমস্যা হয়নি। বের হয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। কালো রঙের পাঞ্জাবি পরে রিকশায় বসে আছে নীল। জ্যামের মধ্যে রিকশায় বসে থাকতে তার ভালোই বিরক্ত লাগছিল, কিন্তু হঠাৎ করে শতাব্দীকে দেখে এক পশলা ভালো লাগা ছুঁয়ে দিল তাকে। দূরে একটি রিকশায় বসে আছে শতাব্দী, তার মাঝে কোনো বিরক্ত নেই। শুভ্র সাদা রঙের লালপাড়ের একই শাড়ি পরেছে শতাব্দী, ধবধবে সাদা তার গায়ের রং। তা দেখে নীল ভাবল এত ফর্সা মেয়েটা না হলেও পারত। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, কাজল কালো মায়াবী চোখ জোড়া, কানে সোনালি স্টোনের দুল, মাথার চুলগুলো খোপা, খোপার একপাশে সতেজ 2টি লাল গোলাপ। শতাব্দীর ছোঁয়ায় ফুলগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। তার সামনের অবাধ্য চুলগুলো বারবার বিরক্ত করছে তাকে, তবুও শতাব্দী কেমন বিরক্ত না হয়ে তার কানের পিঠে জড়িয়ে নিচ্ছে। শুভ্র সাদায় মেরানো শতাব্দী যেন স্বর্গরাজ্যের রাজকন্যা, যার বর্ণনা করতে নীলের শব্দ ভাণ্ডার শেষ হবে, তবুও তাকে নিয়ে বর্ণনা শেষ হবে না। আকস্মিক নীলের মনে একটা ইচ্ছা জাগলো। সেই রিকশার ভাড়া দিয়ে পাশের রাস্তা দিয়ে শতাব্দীর দিকে এগিয়ে গেল। হঠাৎ নিজের সাথে নীলকে বসে থাকতে দেখে অবাক হলো শতাব্দী। অবাক কণ্ঠে বলল, একে নীল তুমি? রিকশার সিটে হেলান দিয়ে বলল, ভার্সিটিতে যাচ্ছিলাম। তোমাকে দেখে ভাবলাম বাকিটা পথ না হয় তোমার সাথেই পারতি। হঠাৎ মনে এরকম ইচ্ছা, এই ইচ্ছা তো সব সময়ের। ভাবলাম আজ থেকেই পূরণ করি। কিছু বলল না শতাব্দী। হালকা হেসে নীলই বলল, তোমাকে একদম বহুদিনের পরীক্ষিত ফুলের মতো লাগছে শতাব্দী, একদম পবিত্র। সারা জীবন চেয়ে থাকলেও হয়তো আমার চোখে তৃষ্ণা মিটবে না। তুমি আমার মন বাগানের যত্নে রাখা গাছের হঠাৎ ফোটা ফুল। যত্নে রাখা ফুলগুলোতেই কিন্তু আগে পছন্দ ধরে। আমি তো আছি সতেজ রাখার জন্য। বহু প্রতীক্ষিত ফুলটা না হয় একটু বেশি খেয়াল রাখবো, যতন করে রেখে দেব মন কোঠরিতে। কিছু কিছু জিনিস যেমন নিষিদ্ধ, কিছু কিছু মানুষই তেমন নিষিদ্ধ হয় নীল, যাদের সংস্পর্শ থেকে দূরে থাকায় স্নেহ। আমি তেমনই এক নিষিদ্ধ মানুষ। আমার সংস্পর্শে এসো না নীল, জ্বলে যাবে। অস্তিত্ব সংকটে পড়বে তোমার। নিষিদ্ধ আসক্তি জানো তো শতাব্দী, মানুষের নিষিদ্ধ জিনিসেই প্রতিযত আগ্রহ আসক্তি। তুমি আমার সেই নিষিদ্ধ আসক্তি, যাকে ভোলা আমার সাধ্যের বাইরে। আসক্তি বড্ড মারাত্মক নীল, হোক সেই আসক্তি মাদকে কিংবা নারীতে। তাই বলবো আসক্তিকে জড়িও না, জীবনটাই অপূর্ণ রয়ে যাবে। মানুষের জীবন হয়তো পূর্ণ হয়, কিন্তু কখনো সম্পূর্ণ হয় না। আমি না হয় তোমাকে পেতে জীবনটাকে অপূর্ণ রেখে দিতাম, তাতে ক্ষতি কী?
লাভ ক্ষতির হিসেবে সব না হয় নীল, বাস্তবটাই বড় কথা। সময়ের পাতায় হয়তো তোমার আমার এক হওয়া নেই, তাই আমাকে চেও না। ভুল করে না হয় শুধু তোমাকেই চাই। যদি কখনো পেয়ে যায়, তার সম্ভাবনা খুবই কম। আমি না হয় ওই কম সম্ভাবনা নিয়েই থাকলাম, তবুও আমার অপেক্ষায় শুধু তুমিই থাকবে শতাব্দী। সারাদিন ভালোই কেটেছে শতাব্দী আর নীলের। এক মুহূর্ত শতাব্দীর কাছ থেকে সরেনি নীল। বিকেলে অনুষ্ঠান শেষে বাড়িতে পৌঁছে দিল শতাব্দীকে। যদিও নীলকে বারবার মানা করেছে শতাব্দী, কিন্তু তার কথা শোনেনি নীল। তাই বাধ্য হয়ে নীলের সাথে বাড়ি ফিরে শতাব্দী। গতকাল ভার্সিটিতে অনুষ্ঠান ছিল বিধায় আজ বন্ধ। সকাল থেকে শতাব্দীর শরীরে আবার জ্বর দেখা দিল। জ্বর নিয়ে মেয়েকে কাজ করতে দেখে শতাব্দীর বাবা বাড়ির সবাইকে ভালোই রাগ দেখালেন। মেয়েকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে মেয়েকে বললেন, তৈরি হয়ে নাও শতাব্দী, আমরা আজ হাসপাতালে যাব। গতকাল যেহেতু তুমি ভার্সিটিতে ছিলে, তাই রিপোর্টটাও আনা হয়নি। তাই আজ আরেকবার চেক আপ করে রিপোর্ট নিয়ে আসব। বাবার কথায় বিনা বাক্যে তৈরি হয়ে নিল। মেয়ের এমন নিস্তব্ধতা দেখে খানিক কষ্ট পেলেন শতাব্দীর বাবা। তার মেয়ে যথেষ্ট পাল্টে গেছে। আগের শতাব্দী হলে এতক্ষণ নানা টালবাহানা শুরু করে দিত, দৌড়াদৌড়ি শুরু করে দিত সারা বাড়ি, তবুও তাকে তৈরি করা যেত না। চঞ্চল মেয়েটা যেন স্তব্ধতার প্রতিযোগিতায় নেমেছে। ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেল শতাব্দীর বাবা। মহিলা ডাক্তারকে রিপোর্ট দেখে বার কয়েক শতাব্দীর দিকে তাকালেন তিনি। উজ্জ্বল সাদা মেয়েটির গায়ের রং কেন যেন কারো নজর কাটতে বাধ্য। জ্বর যেন মেয়েটিকে কাবড় করে ফেলেছে। কালো কালো র্যাশগুলো সাদা শরীরে যেন ফুটছে। ক্ষীণ কালো শতাব্দীকে দেখে তিনি শতাব্দীর বাবাকে বললেন, আপাতত কিছু বলতে পারছি না, আগে ওর পিবিএফ টেস্ট আর বোন ম্যারো টেস্ট করে রিপোর্ট নিয়ে আসুন। ডাক্তারের কথায় সায় জানিয়ে শতাব্দীকে নিয়ে টেস্ট করতে চলে যান শতাব্দীর বাবা। বিকেল 3টায় পুনরায় টেস্ট রিপোর্ট নিয়ে মহিলা ডাক্তারটিকে দিলেন। প্রায় 15 মিনিট নিয়ে তিনি শতাব্দীর রিপোর্টগুলো দেখলেন। শতাব্দীকে বলল, তুমি বাইরে যাও, আমার তোমার বাবার সাথে কিছু কথা আছে। কোনো কথা না বলে ডাক্তারের কেবিন থেকে বাইরে বের হয়ে গেল শতাব্দী। কেবিন থেকে বের হয়ে কেবিনের বাইরে একটি চেয়ারে বসল শতাব্দী। 10 মিনিট হয়ে গেছে, শতাব্দীর বাবা এখনও বাইরে আসেনি। হঠাৎ শতাব্দী শুনতে পেল ডাক্তার মহিলাটি বলছে, ব্লাড ক্যান্সার, আর মাত্র 12 দিন থেকে 15 দিন আছে। এর আভাস যেন আগে থেকেই পেয়েছিল শতাব্দী। অবচেতন মনে বলল, দেখলে তো নীল, আমি তোমার অপ্রাপ্তিতেই রয়ে গেলাম। সহসা তার চোখ ভরে জলে। টুপটাপ অশ্রুকণা ছুঁয়ে দিল ফ্যাকাশে গাল। কেবিনের দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল শতাব্দী। কেবিন থেকে বের হয়ে মেয়েকে জড়িয়ে কান্না করে দিলেন। মেয়েকে তিনি হারাতে নারাজ। কোথাও মেয়ের এমন অবস্থার জন্য নিজেকে দায়ী করতে লাগলেন তিনি। মেয়ের যদি ঠিকঠাক যত্ন নিত, তাহলে কখনোই এমন অসুখ হতো না। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় শতাব্দীদের। এসে থেকে সেই যে ঘরে ঢুকেছে, আর বের হয়নি শতাব্দী। ভার্সিটি বন্ধ থাকায় আজ দেখা হয়নি শতাব্দীর সাথে নীলের। সারাদিন শতাব্দীর কথা অনেকবার মনে পড়েছে নীলের। মনটা যেন শতাব্দীর কাছেই পড়ে আছে। তাই বিকেলে বন্ধুদের সাথে সময় কাটাতে চলে গিয়েছিল নীল। রাত 8টার সময় বাড়িতে ফিরে নীল। নতুন দিন, নতুন ভোর, চারিদিকে যেন নতুনত্বের ছোঁয়া। শহরের রাস্তা এখনও নির্জন। ব্যস্ত রাস্তায় নেই মানুষজনের আনাগোনা। এখানে সেখানে পথের ধারে শুয়ে আছে কুকুরের দল। কি সুন্দর, একে অন্যের সাথে মিলেমিশে আছে তারা। তাদের মাঝে নেই কোনো হিংসা। খটখটে গাছে কোনো কোনো ডালে চড়ুই পাখিগুলো উড়াউড়ি করে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে তারা। চারিদিকে শুশু করে সকালের হাওয়া বইছে। পথের ধারে দোকানগুলো এখন নেই কোনো মানুষজনের ভিড়। সকাল সকাল ঘর থেকে বের হয়ে গেছে শতাব্দী। চিরপরিচিত সেই ঢাকা শহর যেন বুঝতে পেরেছে শতাব্দী এই দুনিয়া আর কিছুদিনের অতিথি। তাই তো নতুন রূপে শতাব্দীর চোখে ধরা দিল আজ। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির দিকে পা বাড়ালো শতাব্দী। সারা রাত ঘুমাতে পারেনি শতাব্দী। শরীরটা তার এখনও দুর্বল, জ্বরটাও আছে। তবুও যেন আজকে সকালে ঢাকা শহরকে দেখতে তার মনে তীব্র তৃষ্ণা দেখা দিয়েছিল। বাড়িতে ফিরে হতবাক শতাব্দী। প্রতিদিন এই সময় বাড়িতে কেউ ঘুমে উঠে কেউ ওঠে না। আজ সবাইকে একসাথে নিজে খানিক অবাক হয়েছে শতাব্দী। বাড়ির ভেতরে পা রাখতেই কোথা থেকে এসে শতাব্দীর বাবা তাকে জড়িয়ে ধরে বলল, এত সকালবেলা কোথায় গিয়েছিলে শতাব্দী? আমি সকালে তোমার ঘরে গেলাম, কিন্তু তোমাকে পেলাম না। বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম বাবা। কথাটা বলে আর দাঁড়াতে পারল না শতাব্দী। মাথা ঘিরে পড়ে যেতে নিলেই তার বাবা তাকে দ্রুত ধরে ফেলল। ঘরে নিয়ে বিছানায় বালিশ দিয়ে মাথায় হেলান দিয়ে বসালেন শতাব্দীর বাবা। হাতে মুখে পানি ছিটিয়ে মেয়ের জ্ঞান ফেরালেন। নিভু নিভু চোখে চাইল শতাব্দী। তার বাবার দিকে তাকিয়ে হালকা হাসি রেখা টেনে বাবাকে বলল, ভয় পেয়েছো বাবা? মেয়ের এমন অবস্থা দেখে ধুকরে কেঁদে উঠলেন শতাব্দীর বাবা।
মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুই চলে গেলে আমি কিভাবে থাকবো মা? তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দিব না। সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব তোকে, দেখিস তুই ঠিক হয়ে যাবি। আমার ভালো হওয়ার হয়তো হবে না বাবা, ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ। আমারও মায়ের কাছে চলে যাওয়ার সময় হয়ে গেছে। শতাব্দীর বাবা বাচ্চাদের মতো কান্নার গতি বাড়িয়ে দিল। তা দেখে শতাব্দী বলল, বাবা তুমি কাঁদছো কেন? আমি তো এখনও মরিনি, ঠিক আছি আমি। তুমি কান্না করো না, তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয়। কথাটা শেষ হতে না হতেই রক্ত বমি করলো শতাব্দী। তা দেখে শতাব্দীর বাবা বাকহীন হয়ে গেল। তার প্রাণ চঞ্চল মেয়েটার একই অবস্থা। শুভ্র সাদা মেয়েটি রঙিন হয়ে গেছে তার। মেয়েকে তো এমন অবস্থায় দেখতে চাননি তিনি। শতাব্দীর দুর্বল শরীরটা আবার বিছানায় নেতিয়ে পড়ল। প্রতিক্রিয়াহীন হয়ে গেল শতাব্দীর বাবা। কিছু সময় পর কী হয়েছে তা বুঝতে পেরে দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে গেলেন। আজকে সময়ের একটু আগেই ভার্সিটিতে চলে এসেছে নীল। গতকাল থেকে শতাব্দীর জন্য তার মনটা কেমন করছে। তাই ভার্সিটিতে গেটের সামনে বটগাছের নিচে বসে আছে নীল, যাতে ভার্সিটিতে ঢুকলেই শতাব্দীকে দেখতে পারে। সময় পেরিয়ে গেল, শতাব্দী এলো না। ক্লাসের সময় হয়ে গেছে, তাই নীল ক্লাসের দিকে পা বাড়ালো। ক্লাস শেষে ভার্সিটির রাস্তায় দাঁড়িয়ে আছে নীল। কী করবে বুঝতে পারছে না। আর অবচেতন মনে শুধু একটাই প্রশ্ন জাগছে, শতাব্দীর কিছু হলো না তো? বন্ধু আরবকে নিয়ে বের হয়ে গেল শতাব্দীর খোঁজ নিতে। খোঁজ নিয়ে জানতে পারল শতাব্দী হাসপাতালে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল নীলের। ভাবতে লাগলো কি হয়েছে শতাব্দীর। দ্রুত পায়ে রওনা দিল হাসপাতালের দিকে। রিসিপশনে খোঁজ নিয়ে শতাব্দীর কেবিনের দিকে গেল নীল। বাইরে শতাব্দীর বাবা বসে আছে। শতাব্দীর বাবাকে নীল আগে থেকেই চিনত, তাই চিনতে তেমন সমস্যা হয়নি। দৃঢ় পায়ে এগিয়ে গেল নীল, সাথে আরিফও আছে। শতাব্দীর বাবার সামনে গিয়ে বলল, আঙ্কেল আমি নীল, শতাব্দীর বন্ধু। শতাব্দীর কি হয়েছে? হাসপাতালে কেন শতাব্দী? নীলের কথায় নীলের দিকে তাকালো শতাব্দীর বাবা। কান্না জড়িত কণ্ঠে বলল, শতাব্দীর ব্লাড ক্যান্সার। আর বড় জোরও 12 থেকে 15 হাতে সময় আছে শতাব্দীর। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছে। শতাব্দীর বাবার কথা শুনে নীল যেন জমে গেল, বাকহীন হয়ে গেল নীল। নিঃশ্বাস যেন থেমে গেল তার। চারিদিক বিষাক্ত লাগছে তার। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল নীল শতাব্দীর কেবিনের দিকে। শুভ্র সাদা বেডে শুয়ে আছে শতাব্দী। কি নিষ্পাপ সেই মুখ! আল্লাহ যেন সকল মায়া এই মুখে ঢেলে দিয়েছে। নীল এগিয়ে গিয়ে বেড সাইডের একটি চেয়ারে বসল নীল। কান্না জড়িত কণ্ঠে ডাকলো শতাব্দীকে, শতাব্দী। হালকা চোখে তাকালো শতাব্দী। নীলকে দেখে মৃদু হাসল সে। শত কষ্টের মাঝে এ যেন এই মুখের হাসি লেগেই থাকে। কাপা হাতে শতাব্দীর হাতটা ধরল নীল। সাদা শরীরের কালচে র্যাশের কারণে শরীরটা কালচে বর্ণ ধারণ করে প্রায়। শতাব্দীর হাতটা নিজের হাতের মুঠো নিয়ে বলল, তুমি আমায় এভাবে ঠকাচ্ছ শতাব্দী। নিজের কথা রাখতে দুনিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। আমি তো কোনো সিদ্ধান্ত নিইনি নীল, এটাই হয়তো নিয়তিতে ছিল। তোমাকে তো আগেই বলেছিলাম আমাকে চেও না, আমাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই দেখো না, দুনিয়া ছেড়ে যাওয়ার নোটিশটাও এসে গেছে। এখন শুধু চলে যাওয়া বাকি। তোমার কিচ্ছু হবে না শতাব্দী। তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচব? আমার যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে ফাঁকি দিতে পারো না। আমাদের যে এখনও সংসার করা বাকি, একসাথে বাঁচা বাকি, অচেনা গলিতে হাতে হাত রেখে হাঁটা বাকি, বৃষ্টির দিনে পথের ধারে দোকানে বসে চা খাওয়া বাকি, একসাথে পাল্লা দিয়ে ফুচকা খাওয়া বাকি, একসাথে জ্যোৎস্না বিলাস বাকি, একসাথে সংসার করা বাকি। তুমি চলে গেলে আমি কিভাবে থাকব? তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। কান্নায় ভেঙে পড়ল নীল। চোখের পানি যেন আস্থার মানা শুনছে না, অঝরে ঝরিয়ে যাচ্ছে। নীলের দিকে তাকিয়ে শতাব্দী বলল, তুমি বাঁচবে নীল, তুমি বাঁচবে। তোমার সংসারও হবে, তবে অন্য কোনো ডাক নামে। তোমারও ছোট্ট একটা সাজানো গোছানো সংসার হবে। তুমি সেই সংসারে নিজের সব স্বপ্ন পূরণ করবে। নীলের কান্নার গতি যেন বেড়ে গেল। বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি বিহীন আমি সংসার সাজাতে চাই না শতাব্দী। আমার যে তোমাকেই চাই। তুমি বিহীন আমি বাঁচতে পারবো না শতাব্দী। নীলের কথা হালকা হাসল শতাব্দী। এ যেন দুঃখ ভোলানো মিথ্যে এক হাসি। চাপা স্বরে একটু একটু করে নীলকে বলল, জীবন বড়ই কঠিন নীল, বাস্তবতা তো আরোই নিষ্ঠুর। আমাদের কখনো কখনো হয়তো মনে হয় আমরা কোনো একজনকে ছাড়া বাঁচব না, তাকে ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। কিন্তু আসলে তা হয় না। কোনো একজনের জন্য জীবন থেমে থাকে না। আমরা তিমি মাছ নয় যে সঙ্গী মারা গেলে আমরাও বাঁচব না। মানুষ তার সঙ্গী ছাড়া বাঁচে নীল, এমনকি খুব ভালোভাবেই বাঁচে। তুমিও তেমন করেই বাঁচবে। আজ শতাব্দী কাঁদছে না, তার চোখের পানিগুলো যেন ক্লান্ত। আজ অনেক কান্না করেছে, অনেক ঝরেছে চোখের জল। আজ যেন তারা ঝরতে নারাজ। শুধু নীলের জন্যই একটা আফসোস রয়ে যাবে শতাব্দীর। নীলের এত ভালোবাসার মূল্য দিতে পারল না সে।
নীলকে নিঃস্ব হাতে ফিরিয়ে নিতে হবে তার। নিয়তি যে কেউ বদলাতে পারে না। বদলাতে জানলে হয়তো মানুষ খারাপ স্মৃতিময় বিষাদকেই আগে মুছে ফেলত। রোগীদের সাথে দেখা করার সময় শেষ, তাই বাধ্য হয়ে বাড়িতে ফিরল নীল। সারাদিন কিছু খাওয়া হয়নি তার। এলোমেলো পায়ে ঘরে ঢুকল নীল। চারদিকে কেমন বিষাক্ত লাগছে তার। এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে হয়তো স্বস্তি মিলত তার। সারা রাত কান্না করতে করতে কখন ঘুমিয়েছে টের পায়নি নীল। ঘুম থেকে উঠে কোনো রকমে জামা পাল্টে চলে গেল নীল। রিসিপশনে গিয়ে শুনতে পেল শতাব্দী সেই হাসপাতালে নেই। জরুরি ভিত্তিতে শতাব্দীকে বিদেশে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে বের হয়ে আসলো নীল। শতাব্দীর বাড়ির ঠিকানা জোগাড় করে শতাব্দীর খোঁজ নিতে তাদের বাড়িতে গেল নীল। শতাব্দীদের বাড়িতে গিয়ে শতাব্দীর বাবাকে বলল, আঙ্কেল, শতাব্দী এখন কেমন আছে? শতাব্দীকে নাকি বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। শতাব্দীর বাবা রুক্ষস্বরে জবাব দিল, হ্যাঁ নীল, শতাব্দীকে গতকাল রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিদেশে পাঠানো হয়েছে। শতাব্দী এখন আগের থেকে ভালো আছে, তুমি চিন্তা করো না। বাড়িতে গিয়ে রেস্ট নাও। স্বাভাবিক স্বরে নীল বলল, ঠিক আছে আঙ্কেল, শতাব্দীর কোনো খবর পেলে আমাকে জানাবেন প্লিজ। আজকে আসি আমি। নীল চলে যেতেই শতাব্দীর বাবার লুকানোর কান্নাগুলো ঝরে পড়তে লাগলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। তারপর কেটে গেছে 30টা দিন। এই 30টা দিনের প্রায় প্রতিটি দিনই নীল সময় করে শতাব্দীর বাড়িতে এসে শতাব্দীর বাবার কাছে শতাব্দীর খবর নিয়ে গেছে। এই তো আজও নীল শতাব্দীর বাড়িতে উপস্থিত। এখানে আসতে যেন তার ভুল হয় না। আঙ্কেল, শতাব্দীকে তো অনেক দিন হলো বিদেশে পাঠানো হয়েছে। শতাব্দীকে দেশে আনা হবে কবে? ওকে এখনও সুস্থ হয়নি? নীলের কথায় কান্না করে দিল শতাব্দীর বাবা। তিনি আর এই ছেলেটাকে মিথ্যে বলতে পারবে না। সে যে রোজ শতাব্দী ফিরে আসায় প্রহর গুণে। শতাব্দীর বাবাকে কান্না করতে দেখে ভয়ে ঢুকে গেল নীলের মনে। মনে তার একটা কথাই বাজতে লাগলো, শতাব্দী ঠিক আছে তো? কিছু হয়নি তো ওর? জবাব না পেয়ে নীল আবার প্রশ্ন করল, কী হলো আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? তবুও জবাব দিল না শতাব্দীর বাবা। নীলকে নিয়ে শতাব্দীর ঘরে গেল। হাতে একটা চিঠি দিয়ে চলে গেল ঘর থেকে। চিঠির ভাঁজ খুলে পড়তে লাগলো নীল। চিঠি, স্বপ্ন নীল, কেমন আছো তুমি? খারাপ থেকো না প্লিজ। তুমি খারাপ থাকলে যে আমার অনেক কষ্ট হয়। তোমাকে যে আমি কাঁদতে দেখতে পারি না। তোমাকে কাঁদতে দেখলে বুকের বাম পাশটায় খুব ব্যথা হয়। তুমি যখন চিঠিটা পড়েছ, আমি তখন ওই দূর আকাশের তারা হয়ে তোমাকে দেখে মিটিমিটি করে জ্বলে উঠছি। হ্যাঁ, আমি তখন তোমার নাগালের বাইরে, ওই দূর আকাশের তারা। সেদিন যখন তুমি আমার অসুস্থতার কথা শুনে কান্না করছিলে, পাগল প্রায় অবস্থা হয়েছিল তোমার। জানো, সেদিন না আমার খুব লোভ হচ্ছিল, তোমার সাথে একসাথে বাঁচার লোভ, তোমার সাথে একসাথে নিঃশ্বাস নেওয়ার লোভ। কিন্তু তা যেন সম্ভব না, তা যে হওয়ার নয়। ডাক্তার বলেছেন আমি ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, আমার আর বাঁচার সম্ভাবনা নাই। তাই তো বাবার কাছে শেষ আবদারটা করে ফেললাম। বাবাকে বললাম আমাকে অন্য হাসপাতালে ভর্তি করাতে, আর তোমাকে বলতে যে আমাকে বিদেশে পাঠানো হয়েছে। আমি তো জানি তুমি আমার মরার দৃশ্য নিজে চোখে দেখতে পারবে না। হয়তো আমার মৃত্যুর সাথে সাথেই তুমি ওকে মৃত্যুকে বেছে নেবে। কিন্তু আমি তো চাই তুমি বেঁচে থাকো, সুস্থ সুন্দরভাবে জীবন কাটাও। আমি না হয় তোমার মাঝেই বেঁচে থাকবো। জীবনের শেষ আবদার বলে বাবাও না করতে পারল না, কিন্তু তবুও যেন স্বার্থপর না হয়ে পারলাম না। তাই তো তোমার জন্য চিঠিটা লিখে গেলাম। আমিও তোমাকে ভালোবাসতাম স্বপ্ননীল, আমিও তোমাকে ভালোবাসতাম। হয়তো তোমার মতো করে ভালোবাসতে পারিনি, তাই তো নিজে মুখে ভালোবাসার কথা তোমাকে বলতেও পারিনি। তুমি ভেঙে পড়ো না নীল। তোমাকে কষ্ট পেতে দেখলে যে আমি ক্ষত বিক্ষত হয়ে যাই। এটি তোমার না হওয়া শেষ বিকেলের সমাপ্তি। কাঁদতে কাঁদতে বসে পড়ল নীল। বসে বসে বলল, এটা কেন হলো শতাব্দী? কেন হলো? কেন নিয়তি এতটা নিষ্ঠুর? কেন আমাদের সাজানো একটা সংসার হলো না? কেন কেন তুমি তোমার বাবাকে দিয়ে মিথ্যে বলালে? তুমি যন্ত্রণায় ছটফট করছো, মৃত্যুর প্রহর গুনছো, আর আমি তো এখনও শ্বাস নিচ্ছি। এটা কি হতে পারে বলো? হতে পারে না তো। শেষবারের মতো শতাব্দীর কবরটা দেখে রাস্তায় বেরিয়ে গেল নীল। ব্যস্ত ঢাকার রাস্তায় এলোমেলো পায়ে হাঁটছিল নীল। সহসা একটি দ্রুতগামী বাস এসে ধাক্কা দিল। নীলের রক্তাক্ত শরীরটা পড়ে রইল রাস্তায়। শেষবারের মতো বিড়বিড় করে আওলালো নীল, প্রণয়ের বিকেলে তুমি আমার নাইবা হলে, ওপারেতে তুমি আমার হও, তবুও নীলের শতাব্দী হয়ে রও। সমাপ্ত।